সাভারবাসীর আতঙ্ক উপজেলা চেয়ারম্যান রাজীব 10 বছরে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবি। এখনো অনিশ্চিত প্রায় 2000 মানুষের হজ যাত্রা, সৌদি সরকারের অসহযোগিতার অভিযোগ, এজেন্সির গাফিলতি দেখছেন ধর্মমন্ত্রী। ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড লু, দুদেশের সম্পর্কে আস্থা ফেরানোর প্রত্যাশা। র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে উন্নয়নের তাগিদ। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ, চুক্তির মধ্যে আটকা পানির ন্যায্য হিস্সা, চুক্তি নবায়ন ও বাস্তবায়নে চ্যাপ্টারের পরামর্শ। এবং শিশুদের জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো সমস্যা বাড়ছে, খোলা খাবার, ঠান্ডা পানিকে দুষছেন বিশেষজ্ঞরা, বাড়তি যত্নের পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। উপজেলা চেয়ারম্যান হয়ে 10 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক, ছাত্রনেতা থেকে ভয়ঙ্কর ক্যাডার। এরপর রাজনীতিক বনে যান মঞ্জুরুল আলম রাজীব। জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকের ত্রাসে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক। উপজেলা নির্বাচনের ভয়ে মঞ্জুর আলম রাজীবের সামনে প্রতিদ্বন্দ্বিতার সাহস দেখান না কেউই। টিনের ঘর থেকে রাজ প্যালেস, রাজমহলের মালিক, শূন্য থেকে পাহাড় সম অর্থ সম্পদে রাজীব সাভারের অঘোষিত সম্রাট। রাজীব ও তার পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় 2 বারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি আর বিলাসী শান শওকতে যেন রূপকথার রাজা। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট। রাজীব উনি হচ্ছেন সন্ত্রাসের গডফাদার। আমি নিজেও ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়েছি তাদের। রাজীব সম্পর্কে বলবো, এখন বলবো আমি তো কালকেই আমার লাশ পড়ে থাকবে। 16 বছর আগেও মঞ্জুরুল আলম রাজীবের 3 ভাইয়ের পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিল হেমায়েতপুরে 16% এই ঝরাজীর্ণ বাড়ি। 1995 সালে রাজীব জেলে থাকা অবস্থায় তার মা অপরাধ চিহ্ন পত্রিকায় খোলা চিঠি লিখে রাজীবদের ছাপোষা সংসারের ফিরিস্তি তুলে ধরেছিলেন। 2019 সালে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় নিজ সম্পদে মাত্র 30% জমি, নগদ প্রায় 12 লক্ষ টাকা আর 5 কোটি টাকার ব্যাংক ঋণ দেখায়। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। বিপরীতে রাজীবের চোখ ধাঁধানো সম্পদের সাম্রাজ্য দেখুন। হেমায়েতপুর শ্যামপুরে 26% জায়গায় রাজ মঞ্জুরি মহল, হেমায়েতপুর পদ্মার মোড় প্রধান সড়কে 7 তলার সুবিশাল রাজ প্যালেস, রাজ লেদার, রাজ অ্যাপারেলস ও রাজ ফিটনেস সেন্টারের মালিক রাজীব। সাভার আড়াপাড়ায় 26% উপর রাজ প্রাসাদ সম বাড়ি নির্মাণাধীন। হেমায়েতপুরে 160% উপর রাজ রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন লিমিটেড, যার বাজার দর 100 কোটি টাকার বেশি। হেমায়েতপুর কান্দি বলিয়ারপুরে 136% উপর রাজ এগ্রো গড়েছেন। এখানে হলমার্কের জমি ও গরু কৌশলে নিজের নামে করে নেন। আদাবর থানার পাশে নাভানা গ্লোরি বিল্ডিং এর 6ষ্ঠ তলায় এ বি নামে 2টি ফ্ল্যাট। হেমায়েতপুরের হারুরিয়ায় রাজীব ও তার ছোট ভাই সমরের নামে SR রিয়েল এস্টেট গড়েছেন। ব্যবসা আড়াল করতে সাইনবোর্ড ঝুলিয়েছেন রমিজউদ্দিনের নামে। হেমায়েতপুর ট্যানারির মোড়ে 128% জমির মালিক। সাভার রাজফুলবাড়িয়ে কিনেছেন 120% জমি। হেমায়েতপুর বাস স্ট্যান্ডের ঢাকামুখী অংশে রাজীব সমরের এই কাঁচামালের আড়তে 50% মালিক রাজীব। দখলবাজ রাজীব দখলের জায়গাও ধর্মীয় কাজে ব্যবহার করতে ছাড়েননি। আড়াপাড়ায় দখলি 15% জমিতে পিতা ওয়াসিল উদ্দিনের নামে গড়েছেন মসজিদ, মাদ্রাসা। এখানে আরও 24% এই প্লটও আছে। অভিযোগ আছে মঞ্জুরুল আলম রাজীব কলকাতার গড়িয়ার দক্ষিণ 24 পরগনায় বালিগঞ্জ ব্রিজের সামনে বাড়ি কিনেছেন। সম্পদের মতোই রাজীবের নির্যাতনের ফিরিস্তি আরও ভয়ঙ্কর। নির্বাচনী হলফনামায় অন্তত 7টি হত্যা ও অস্ত্র মামলায় তিনি খালাস দেখিয়েছেন। 2019 সালে সাভারের হোসেনকে হত্যা করে রাজীবের ক্যাডার সাবু। এমন আরও কয়েক ডজন হত্যা নির্যাতনের মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী রাজীব। আমি বিচার চাই, আমার রাজীবের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোয় 1998 সালে সাভার পোড়াবাড়ির এই হারুনের হাত কেটে রাজীবকে উপহার দেয় তারই ক্যাডার বিল্লাল। ডাইকা নিয়ে গেছে, রাজীব ভাই যাবে গেছে, চলো যাই, রাজীব 70 টাকা কেটে গেছে। ঘরে ঢুকে আগে 5 টাকা বামার, এটাই না। সাভারের কেউ রাজীব বা তার পরিবারের বাইরে গেলেই নির্মম নির্যাতন নেমে আসে তাদের উপর।
তারা এমন ভাবে মানুষের পিটায় হাড্ডি গুড্ডি ভাঙ্গে এমন অবস্থা করে, না হলে কবরস্থানে থাকে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। আমার বিরুদ্ধে একজন তরিকত ফ্রন্টের মনে হয় একজন সাবমিট করেছিল, পরে উনি উজ্জ্ব করে নিয়েছেন। আমি 2 বারই নির্বাচন করেছি, 2 বারই ইনশাল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। কলুষিত রাজনীতির উপর ভিত্তি করে তিনি বিভিন্ন ধরনের সহিংসতা থেকে শুরু করে পেশি এবং অর্থের মালিকানা অর্জন করেছেন। আমাদের সকল প্রত্যাশা হবে দৃষ্টান্তমূলক শাস্তি জবাবদিহিতার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হোক। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ধর্ম মন্ত্রণালয়ের নোটিশে 2 দিন পরও কোনো হজযাত্রীকে ভিসা দিতে পারেনি 6 এজেন্সি। এতে এখনও অনিশ্চিত প্রায় 2000 মানুষের হজযাত্রা। এজেন্সিগুলো সৌদি সরকারের ওপর দায় চাপালেও ধর্মমন্ত্রী বলছে, এজেন্সি মালিকদের অতি মুনাফার লোভ ও গাফিলতি এর প্রধান কারণ। এম এ আজিমের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ নাইম। ধর্ম মন্ত্রণালয়ের নোটিশ পাওয়া 6 এজেন্সির মধ্যে সবথেকে বেশি হজযাত্রী পাঠানোর কথা আল রিসান ট্রাভেল এজেন্সির। তবে 444 জনের মধ্যে এখনও ভিসা হয়নি একজনেরও। জানতে চাইলে এজেন্সি মালিকের সাব বক্তব্য, কাউকে হজে পাঠানোর কথা বলেননি তিনি। অস্বীকার করছেন টাকা নেয়ার কথাও। আমাকে কোনো হাজি চেনেন না, কোনো হাজি আমার এখানে টাকাও দেয় নাই, আমার লাইসেন্সে কেউ রেজিস্ট্রেশনও করেনি। অথচ তার অফিসে টাঙানো হজে পাঠানোর বিজ্ঞাপন বলছে ভিন্ন কথা। এর মধ্যে বসেই দাবি করেন তার লাইসেন্স ব্যবহার করে হজযাত্রীদের থেকে টাকা নিয়েছে অন্য কেউ। না, আমি দায়ভার নেব, আমাকে কেউ কোনো হাজি চেনে আমার কাছে টাকা দিছে, যাদের কাছে দিছে তারা এটা সমাধান। আমার লাইসেন্স তারা ব্যবহার করছে, তাদের লাইসেন্স নাই, যে কোনো লাইসেন্সটা বন্ধ আছে, আমার লাইসেন্স তারা ব্যবহার। ভিসা না হলেও তেমন কোনো কর্মতৎপরতা নেই এজেন্সিগুলোতেও। কেউ বলছে সৌদি সরকারের নানা জটিলতায় বাসা ভাড়া করতে পারছেন না তারা। আবার অনেকে বলছে স্বল্প মূল্যে বাসা ভাড়া পেলে শুরু করবেন ভিসা কার্যক্রম। সরকার জানতেছে আমি টাকা বাড়াচ্ছি কম, কিন্তু আসলে আমরা 3 জনের টাকাটা একত্রিত হচ্ছে না। করেছে বাড়ি ভাড়া জটিলতা বললেই তো ভাই, এটা সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আপনার আজকালকের ভিতরে আমাদের কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমরা যে বাড়িতে বিল্ডিংয়ে হাজির রাখবো, ওই বিল্ডিংয়ের ফিটনেসটা আসতে দেরি হয়েছে, এটাই মূল কারণ। তবে ধর্মমন্ত্রীর সাফ কথা, জটিলতা সৌদি সরকারের নয়, এজেন্সি মালিকদের গাফলতি সংকট সৃষ্টির জন্য দায়ী। এটা ওদের দোষ, এটা সৌদি গভর্নমেন্টের দোষ না, এটা আমাদেরও দোষ না। ওরা বাড়ি ভাড়া করবে, সাথে সাথে ভিসা পেয়ে যাবে। বাড়ি ভাড়া করে নাই, ভিসা পাচ্ছে না। তাদের কথা, সেটা যদি যৌক্তিকতা থাকে যে হ্যাঁ তাদের কোনো ত্রুটি হয়েছে, তাহলে তারা যে সংশোধন যদি করে নেয়, নিল, যদি না নেয় তাহলে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। হজযাত্রীদের ভিসা প্রাপ্তির লক্ষ্যে এখন পর্যন্ত 2 বার সময় বাড়িয়েছে সৌদি সরকার। দালালদের খপ্পরে নয়, খোদ নিবন্ধিত এজেন্সিতে গিয়েও হাজারো হজ ইচ্ছুকদের হজযাত্রা এখন অনিশ্চিত। সৌদিতে স্বল্প মূল্যে বাসা নিয়ে এজেন্সি মালিকদের অতি লাভের আশা, যা দিন দিন আরও জটিল করছে। শুধু নোটিশ নয়, সরকারের কঠোর পদক্ষেপ যা সমাধান করতে পারে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে পেছনে নয়, সামনের দিকে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকা সফরের 2য় দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অবশ্য র্যাব, শ্রমনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে বাংলাদেশে তেমন কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সময় সাপেক্ষ বিষয়। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সফরের 2য় দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে ঢাকা ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। এখন সময় হয়েছে দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার। The United States worked very hard to promote free, fair and non-violent elections here, and it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship.
লু বলেন, দুর্নীতি বন্ধের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে তেমন কোনো অগ্রগতি লক্ষণীয় নয় বলে উল্লেখ করেন মার্কিন সহকারী মন্ত্রী। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যে আমাদের সমস্ত আলোচনা হয়েছে। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল, তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল, সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। জিএসপি সুবিধা নতুনভাবে শুরু হলে বাংলাদেশকে তা দিতে চায় যুক্তরাষ্ট্র, এমন কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পশ্চিমা বিশ্ব এখনো খুশি না, তারা সবার সাথেই সম্পর্ক রাখে ও অবাধ নির্বাচনের পক্ষেই আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, পশ্চিমারা সামরিক শাসকদের সাথেও সম্পর্ক রাখে, তবে তারা দেশের জনগণের চাওয়া পাওয়ার পক্ষে। বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে একদলীয় শাসন চলছে, কিন্তু জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখন অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন, এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্কটাকে অব্যাহত রাখতে হয় সবাইকে, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন ডেভেলপমেন্টের কাছ থেকে, এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না, এর কথা আমাদের ধ্যান রাখতে হবে। আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির ন্যায্য হিস্সার দাবিতে 1976 সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লং মার্চ অনুষ্ঠিত হয়। পানির ন্যায্য হিস্সা পেতে বিভিন্ন সময় সমঝোতা আর চুক্তি হলেও পরিস্থিতি বদলায়নি। এখনও চুক্তি আর পানির হিস্সা রাজনীতির উপজীব্য। তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। কখনো খরা, কখনো বন্যা, সঙ্গে নদী ভাঙনের দুর্ভোগ। ফারাক্কা বাঁধের কারণে এমন পরিস্থিতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। 1975 সালে এ বাঁধ চালু করে ভারত। প্রতিবাদে পরের বছর 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে শুরু হয় লং মার্চ, যা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। বাঁধ নির্মাণের আগে পরে পানি বন্টনে বেশ কিছু সমঝোতা ও চুক্তি হলেও বদলায়নি চিত্র, বরং গতিপথ বদলে বিভিন্ন চ্যানেলে বিভক্ত হয়ে গেছে পদ্মা। মহানন্দা, পাগলা ও পুনর্ভবা শুকিয়ে যাচ্ছে। চর এলাকাগুলো আছে, এগুলো প্রায় শুষ্ক থাকে। আমাদের নদী মেন স্টিম দিয়ে পানিটা চলে যায়, এই পানিটা আমরা আটকে রাখতে পারতেছি না। যদি আমরা গ্যাঞ্জেস ব্যারেজ যদি করি আমরা, তাহলে এই পানিটা আমরা আটকে রাখতে পারবো, এবং এই শুষ্ক মৌসুমে এই পদ্মার যে দুই পারে যে লোকজন আছে এরা হয়তো এই পানিটা ব্যবহার করতে পারবে। পদ্মা নদীর ডাউনের অংশগুলো যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং হচ্ছে যে নাটোর, এই এলাকায় যে হচ্ছে ফারাক্কার প্রভাবে যে চরগুলো মানে বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে যে নদীর নাব্যতার উপর প্রভাব ফেলছে, সেই বিষয়গুলো যাতে নজরে আসে এবং সেটার জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পানির ন্যায্য হিস্সা মিলছে না এমন অভিযোগ শুরু থেকেই। চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে, যার নবায়নে দৃশ্যমান আলোচনা নেই। ফলে হতাশা বাড়ছে নদী ও পরিবেশ নিয়ে কাজ করেন এমন কর্মীদের।
অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করে এই অঞ্চলকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবে। বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গার পানি বন্টন নিয়ে যে চুক্তি, সেই অনুযায়ী আমরা পানি মোটেই পাচ্ছি না। একমাত্র নদী সংক্রান্ত ব্যাপারটাই আমাদের একটা স্পর্শকাতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা আমরা যেটা মনে করি যে ভারতের উচিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। পানির ব্যবহার ও কারিগরি প্রশ্ন তুলে এই চুক্তির নবায়ন ঝুলে যেতে পারে বলে শঙ্কা নদী গবেষক শেখ রোকনের। আর মাহবুব সিদ্দিকী মনে করেন ন্যায্য হিসাব পেতে আলোচনার পাশাপাশি প্রতিদিনই চাপ তৈরি করতে হবে। চুক্তি যদি শেষ হয়ে যায় তখন দেখা যাবে যে এটা ঝুলে যাচ্ছে। তিস্তা চুক্তির ক্ষেত্রে যেমনটা হয়েছে যে ঝুলে যাচ্ছে, সেটা যদি আমরা সময় মতো নবায়ন না করি তাহলে কিন্তু এটা খুব ভয়ঙ্কর অবস্থা হবে। প্রতিদিন চেষ্টা করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে, এটাই আমাদের প্রধান সমস্যা। এটা মনে করে প্রতিদিন এই চাপ সৃষ্টি করতে হবে এবং যদি না শুনে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে আমাদের। চুক্তি শেষ হবে 2026 সালে। তবে এখন থেকেই পরবর্তী চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনার শুরুর তাগিদ নদী গবেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ সকালে আরও থাকছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনিয়ম দুর্নীতি প্রমাণ পেয়েছে কমিটি, ব্যবস্থা নেওয়ার সুপারিশ, অভিযোগ অস্বীকার। ঘন ঘন আবহাওয়া পরিবর্তনে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময়ে এই প্রবণতা দেখা দিলেও এবার হার অনেকটাই বেশি। তীব্র গরমে অনিয়ন্ত্রিত পানি ও তরল খাবার গ্রহণই বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। শিশু ওয়ার্ডের বাইরে অস্থায়ী বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর মুগ্ধা হাসপাতালে। 60 শয্যার ওয়ার্ডটিতে রোগী ভর্তি প্রায় 200-র কাছাকাছি। জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দীর্ঘমেয়াদী জ্বরে বাড়ছে ইনফেকশনের ঝুঁকি। জ্বর হয়েছিল, আজকে ভর্তি করছি 4 দিন, জ্বর আসছিল 10 দিন আগে। জ্বর আসে এই কারণে ডাক্তার কাছে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনারা দিছে, পরীক্ষা দিছে কয়েকটা, ওগুলো করছি। করার পরে ধরা পড়ছে যে প্রস্রাবে ইনফেকশন আছে, রক্তের সমস্যা আছে। 9 দিন ধরে এই জ্বর। রক্ত পরীক্ষা করছি 2 বার। আজকে ডাক্তার দেখাইতে আসছি, পরে ডাক্তার কইলো যে এই ভর্তি করেন। বছর জুড়ে কিছু রোগী থাকলেও গেল 2 সপ্তাহ ধরে বেড়েছে রোগী ভর্তি। খোলা খাবার, ঠান্ডা পানি পান করায় বাড়ছে এসব রোগের প্রকোপ। হিটের জন্য কিছু সমস্যা, যেমন জ্বর, নিউমোনিয়া। কারণ আপনি জানেন শিশুদের বডির ডিফেন্স মেকানিজমটা খুবই দুর্বল থাকে। ওরা কিন্তু খুব দ্রুত এই অস্বাভাবিক আচরণটাকে অ্যাডজাস্ট করতে পারে না। তার ফলে অনেক বাচ্চা নিউমোনিয়া নিয়ে আসছে, অনেক বাচ্চা কাশি নিয়ে আসছে, অনেক বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে, আর অনেক বাচ্চা ডায়রিয়া, বমি, পাতলা পায়খানা নিয়েও আসছে। তো আমরা একটা বড় অংশ দেখছি স্কুল গোয়িং যে বেবিগুলো এসছে, এরা মূলত তীব্র পিপাসার কারণে ওরা বিভিন্ন রকম ফ্লুইড ইউজ করছে, যার ফলে এদের ফুড পয়জনিং হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সময়গুলোতে শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরমের সময় বাচ্চাটাকে যথাসম্ভব একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করেন। অতিরিক্ত ঘাম হয় যেহেতু, অতএব পানি এবং তরল জাতীয় খাদ্য একটু বেশি করে খাওয়ান। যত পানি যাতে না খায়, বাইরে থেকে শরবত, বাইরে থেকে বিভিন্ন ধরনের যে জুস আছে এগুলি যাতে মায়েরা না দেন। জুস যদি দিতে হয় ঘরের ভিতরে দেন, ঘরে তৈরি দেন। আর শুধুমাত্র চিনি, যে যখন আপনার খুব ঘাম হচ্ছে, চিনির শরবত যেটা, আপনি এটা না দিয়ে এটাকে যদি আপনি একটু লবণ ওটাতে একটু অ্যাড করা যেতে পারে। 3 দিনের বেশি জ্বর, ডায়রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অস্বস্তি নিয়ে বাজারে আসছেন ক্রেতারা। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, সবজির মূল্য আজকে কেমন দেখছেন এবং বাজারে এসে আসলে ক্রেতারা কি বলছেন এ বিষয়ে? জি অরিন, আমি এখন অবস্থান করছি মুন্সিগঞ্জ শহর বড় বাজারে। এখানে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে শাকসবজির দাম আমরা দেখতে পাচ্ছি খুব বেশি। গত কয়েকদিনের তুলনায় সবজির দাম অনেকটাই বেড়েছে। গত এক সপ্তাহে যে সবজি ছিল মরিচের দাম 80 টাকা, সেটা এখন 140 টাকায়। ধনিয়া পাতা
ছিল 80 টাকা, সেটা দাঁড়িয়ে 160 টাকা। বেগুন যেমন ছিল 50 টাকা, 80 টাকা সেটি এখন রয়েছে। গাজর ছিল 50 টাকা, এর মধ্যে এখন দাম রয়েছে 80 টাকা। আসলে শিলাবৃষ্টির কারণে আসলে আমাদের এই সবজির দামগুলি বেড়েছে বলে আমাদের জানিয়েছেন। আমি একজন এখন কথা বলবো বিক্রেতার সাথে। আপনি একটু বলবেন যে কেন দামটা ওই বৃষ্টির কারণে, শিলাবৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে, অনেক খেতি খোলা নষ্ট হওয়ার কারণে দাম বাড়ছে। সব সবজির মোটামুটি দাম বাড়ছে। মরিচের 60 টাকা বাড়ছে, টমেটো 20 টাকা বাড়ছে, ঝিঙ্গায় পরিমাণ ঠিক আছে, শসা ঠিক আছে, আপনার কই 10 টাকা বাড়ছে, বেগুনে প্রায় 30 টাকা বাড়ছে, করলা 10 টাকা বাড়ছে, আর পটলে বাড়ে নাই, ভেন্ডি 20 টাকা বাড়ছে। মোটামুটি ধন্যবাদ বরঞ্চ অনেক বাড়ছে, প্রায় 80 টাকার মতন কেজিতে বাড়ছে। অনেক সবজির দামই দামটা কেন বাড়লো? ওই বৃষ্টির কারণে সবজিটা নষ্ট হয়েছে, খেতিগুলো নষ্ট হয়েছে, এই কারণে দামটা বাড়ছে। আমদানি কম হওয়াতে বাড়ছে। জি, আপনি যেমনটি শুনলেন যে সবজির দাম অনেকটাই বেড়েছে। এর মধ্যে নিত্যপণ্য অন্য যে দ্রব্যগুলি আছে সেগুলি অপরিবর্তিত রয়েছে। কিছুটা দাম বেড়েছে মাছ এবং মাংসের। মুন্সিগঞ্জ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির মামলায় বিমানের সাবেক এমডি কেবিন জন স্টিল সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে নতুন আসামি করা হয়েছে 7 জনকে। চূড়ান্ত তদন্তে বাদ পড়েছেন এজাহারভুক্ত 14 আসামি। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। 2014 সালে মিশর থেকে 2টি উড়োজাহাজ লিজ নিয়েছিল বিমান বাংলাদেশ। 5 বছরের জন্য লিজ নেওয়া হলেও 11 মাসের মাথায় 2টি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেই নষ্ট ইঞ্জিন সচল করতে আনা হয় আরও 4টি ইঞ্জিন। পরের ধাপের 4টি ইঞ্জিনও ব্যবহার করা যায়নি। অত্যন্ত উচ্চ মূল্যে ভাড়া নেওয়া সেই উড়োজাহাজ থেকে লাভের বদলে শত শত কোটি টাকা লোকসান দেখায় বিমান। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2023 সালের ফেব্রুয়ারিতে 23 জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। মিশরীয় বিমান ক্রয় সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় দীর্ঘদিন অনুসন্ধান হয়। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন তথ্যপত্রের ভিত্তিতে এজাহার দাখিল করে। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, বিদেশি নাগরিক কেবিন জন স্টিল সহ বিমানের 13 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিরা হলেন বিমানের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক আব্দুর রহমান ফারুকি, ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী RM কায়সার জামান, ক্যাপ্টেন নজরুল ইসলাম শামীম, ফ্লাইট অপারেশন অধিদপ্তরের উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ, কর্পোরেট প্ল্যানিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান। এছাড়া সিভিল এভিয়েশনের 3 কর্মকর্তাও রয়েছেন আসামির তালিকায়। আদালতে দুর্নীতি দমন কমিশন 16 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন এবং যাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, সম্ভবত 14 জন, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এখন পরবর্তী ধার্য তারিখ এটা আদালত সেটা দেখে তার সিদ্ধান্ত জানাবে। মামলার এজাহার এবং অভিযোগপত্রে কোথাও আসেনি বিমানের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের নাম। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস, চলমান মেগা প্রকল্পে অনিয়ম, ব্যক্তিগত বাড়িতে বিশ্ববিদ্যালয়ের খরচে নিরাপত্তা প্রহরী নিয়োগের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এসব অভিযোগের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত তদন্ত কমিটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন উপাচার্য আব্দুস সালাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালের সেপ্টেম্বরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম। তবে যোগদানের পর থেকে উপাচার্য আব্দুস সালামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গেল বছরের 1 নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উপাচার্যের অনিয়মের সত্যতাও পায় তদন্ত কমিটি।
জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকগুলো হল হচ্ছে, হলের কাজগুলো যদি আটকে যায় সেক্ষেত্রে ছাত্রদের থাকার আবাসিকের একটা অসুবিধা হবে। এছাড়াও আরও যেগুলো কাজগুলো আছে সেগুলো আটকে গেলে অবশ্যই আমরা অসুবিধার সম্মুখীন হব বলে আমরা তো অবশ্যই বিব্রত বোধ করতেছি। সুষ্ঠু তদন্ত করা হোক এবং তার বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নিতে হবে সেগুলো নেওয়া হোক। ইউজিসি তদন্ত করেছে এবং আমি শুনেছি সত্যতাও পেয়েছে। তো এখন আমাদের প্রত্যাশা থাকবে যে তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী যথাযথ ব্যবস্থা নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে তদন্ত কমিটির অনিয়মের সত্যতা পাওয়া ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ সম্পর্কে কোনো কথা না বললেও উপাচার্য আব্দুস সালামের দাবি, তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নন। দুর্নীতি কিন্তু না জানায় বা ইটি করে আমি চুরি চামারি বা আপনার হাতে যোগাযোগ করে নিয়ে আমি পকেটস্থ করছি, এটা হচ্ছে দুর্নীতি। এটা সর্বৈব মিথ্যা কথা। আর তদন্ত কার্যক্রম শেষে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অনিয়ম যেগুলো দিচ্ছে সেগুলো আমরা উই ক্যান নেভার মেক এনি কমেন্টস অ্যাজ এ কনফিডেন্সিয়াল ইনকোয়ারি অফিসার। আমরা উই ক্যান নেভার মেক এনি কমেন্টস। এইটা তো আমি রিপোর্ট জমা দিয়ে দিচ্ছি। আমি তো মিনিস্ট্রি কি করছে আই ডোন্ট বলা। এটা মিনিস্ট্রি নট ম্যাটার অফ মিনিস্ট্রি, আমার কিছু না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ পদধারীর বিরুদ্ধে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রশ্নবিদ্ধ করছে শিক্ষা ব্যবস্থাকে। তাই দ্রুত তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরও থাকছে। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল, বড় প্রত্যাশা নেই শান্তর। বাজারে এরই মধ্যে আসতে শুরু করেছে আম। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আমের বাজারে সবশেষ খবর আমাদেরকে জানাবেন। অরিন, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। আপনি দেখতে পাচ্ছেন এই বাজারটি ইতিমধ্যে কিন্তু আমের বাজার হিসাবে দখল করে নিয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একেবারে চারিদিকে যতদূর চোখ যাবে সবই কিন্তু আমের বাজার। ইতিমধ্যে আমের 6টি জাত বাজারে চলে এসেছে পরিপূর্ণভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা বিক্রি করছেন, যারা বেচাকেনায় যুক্ত, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু একেবারে তৎপর হয়ে তারা কিন্তু এখানেই করেছেন। এখন এই মুহূর্তে সকলের দাবি হচ্ছে একটি বাজার ব্যবস্থাপনা এবং একটা বাজারের জায়গা। আমরা যুক্ত করছি এখানে বিশিষ্ট নাগরিক নেতা অধ্যক্ষ আশেক ইলাহি। সাতক্ষীরা আমের বাজার বাংলাদেশের বিখ্যাত, শুধু নয় বিশ্বেরও। আজকের এখন পর্যন্ত বাংলাদেশে যে আমগুলো উঠছে এটি সাতক্ষীরার এবং সাতক্ষীরার গোপালভোগ, গোবিন্দভোগ, এই আমগুলোর ঘ্রাণ এবং টেস্ট অন্য যে কোনো আমের চেয়ে অনেক বেশি সুস্বাদু। কিন্তু সাতক্ষীরায় যে পরিমাণ মানুষ আম উৎপাদিত হয়েছে, এবার যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, গরমের কারণে আমের উৎপাদন অনুযায়ী কমলে তুলনামূলক যেটুকু হয়েছে সেটাতেও কৃষকরা খুশি এবং আমগুলো খুবই বড়। কিন্তু মুশকিলটা হলো এই আম দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য, উত্তর অঞ্চলের জন্য যেরকম সরকারের পরিকল্পনা থাকে আমের জন্য, সেই আম ট্রান্সপোর্টের পরিকল্পনা যেমন নেই, ঢাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় পাঠানোর। একইভাবে আমের জন্য যেটা পিটাক মার্কেট হওয়া দরকার, সাতক্ষীরা একটা পিটাক আমের মার্কেট আমের মৌসুমে হওয়া দরকার। এইটা হলো মানুষের আমের একটি বৃহত্তম বিক্রেতা। আমি তার সাথে একটু কথা বলছি। কি কি আম উঠেছে এবং দামটা একটু জানান। বর্তমান সময় এখন আমাদের প্রশাসন থেকে গোবিন্দভোগের আমের অনুমোদন আছে। আগামী 22 তারিখ থেকে আমাদের হিমসাগর আম শুরু হবে এবং মোটামুটি আমের দাম ভালো আছে। এই বছর আম কম হওয়ার কারণে আমের দাম মোটামুটি ভালো এবং কৃষকরা এতে অনেক খুশি আছে। কেমন দাম আর কি কি আম এখন বর্তমানে আছে? গোপালভোগ, গোবিন্দভোগ, সরিখাস। গোবিন্দভোগের দাম যাচ্ছে আপনার 2000 থেকে 2200 টাকা। গোপালভোগের দাম যাচ্ছে আপনার একই দাম 2000 থেকে 2200। অন্য জাতের আম, বিভিন্ন জাতের আম আছে। দাম একজন ক্রেতাকে কাছে শুনতে চাই, কি মানে আমের স্বাদ কেমন পাচ্ছে? আমের স্বাদ অসাধারণ। সাতক্ষীরার আম মানে একটা ব্র্যান্ড, বিশ্ব বাজারেও এটা সাতক্ষীরার আমের সুখ্যাতি রয়েছে এবং এই সাতক্ষীরার আম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম শুনছিলাম যে সাতক্ষীরার আম কিন্তু আসলে বাংলাদেশের সকল বাজার দখল করে এখন কিন্তু বিশ্ব বাজারেও কিন্তু সাতক্ষীরার আমের সুখ্যাতি ছড়িয়েছে। ইতিমধ্যে সাতক্ষীরার এই সকল আম মানে বিভিন্ন দেশের
এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা, বিশেষ করে পাইকারি ক্রেতারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছে এবং তারা পাইকারি দরে কিনে নিয়ে যে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছে। এই ছিল সর্বশেষ। অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। হেলমেট না থাকলে মিলবে না তেল, এমনই নিয়ম চালু হয়েছে বগুড়ায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, যে নিয়মটা করা হয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু তেলের পাম্পগুলোতে আসলে এটা কতটা মানা হচ্ছে, কি দেখছেন আপনি? অরিন, ধন্যবাদ আপনাকে। অরিন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে সারা দেশব্যাপী কিন্তু নানা ইতিবাচক উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। কোথাও করা হয়েছে সড়ককে 4 লেন, মহাসড়ক করা হয়েছে 6 লেন, কোথাও বা স্থাপন করা হয়েছে বড় বড় ফ্লাইওভার। তারপরেও কিন্তু দিনের পর দিন সড়কে প্রাণ ঝরছে সাধারণ মানুষের। সড়ক দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। এমন একটি পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীন যে উপদেষ্টা পরিষদ, সেই পরিষদের সবাই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণা মন্ত্রী মহোদয় যেটি দিয়েছে সেটি হচ্ছে নো হেলমেট নো ফুয়েল, যেটি বাস্তবায়নে কিন্তু মন্ত্রীর ঘোষণার পরই বগুড়া সহ সারা দেশেই কিন্তু আমরা দেখেছি এটি নিয়ে কিন্তু একটি ইতিবাচক সাড়া পড়েছে। আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের বনানীর একটি তেলের পাম্পে। এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মোটরসাইকেল আরোহীরা আসছে, তারা কিন্তু হেলমেট পরে আসছে এবং তাদেরকে কিন্তু সেই অবস্থাতেই তেল দেওয়া হচ্ছে এবং যাদের মাথায় হেলমেট ছিল না তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে। এমন একটি বাস্তব চিত্রের যে পরিস্থিতির আমরা সম্মুখীন, আসলে সাধারণ মানুষের মাঝে আইন না মানার যে প্রবণতা, সেই আইন না মানার প্রবণতাই কিন্তু আজকে সড়কে এতটা বিশৃঙ্খলা। সেই জায়গায় নো হেলমেট নো ফুয়েল এই নির্দেশনা বাস্তবায়নের জন্য কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি জেলা পুলিশের সদস্যরাও কিন্তু মাঠে নেমেছে, তারাও কিন্তু এই নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকারের সাথে, যে মন্ত্রণালয়ের এই নির্দেশনা বাস্তবায়নে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এবং আপনারা বাস্তবায়নে কি কাজ করছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল নিরাপদ সড়কের জন্য যে উপদেষ্টা পরিষদ আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সেই একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে আমাদের বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব সুদীপ কুমার চক্রবর্তী স্যারের নির্দেশনায় আমরা সেই যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি। এর মধ্যে কিছু নির্দেশনা আছে যে নির্দেশনাগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করছি এবং আমাদের কার্যক্রম আছে। এর বাহিরেও আরো নতুন যেসব কার্যক্রম আছে, যে সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তগুলো আমরা বাস্তবায়ন করছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়ন করা। আমরা বগুড়ার যে সব পেট্রোল পাম্প আছে সব পেট্রোল পাম্পে আমরা যাচ্ছি, তাদেরকে আমরা লিফলেট বিতরণ করছি, তাদেরকে সচেতন করছি এবং যেসব বাইকার যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সচেতন করছি, যাতে করে নো হেলমেট নো ফুয়েল এই জিনিসটা বাস্তবায়ন হয়, মানুষজন হেলমেট ব্যবহারের দিকে আরো সচেতন হয় এবং রাস্তা নিরাপদ হয়। আপনারা জেনে থাকবেন যে নিরাপদ হেলমেট যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকি কিন্তু 42% কমিয়ে নিয়ে আসা যায়। সেই জিনিসটাও মাননীয় মন্ত্রী মহোদয় উল্লেখ করেছেন এবং এই জিনিসটা একটা স্ট্যাটিস্টিক্স, একটা পরিসংখ্যান আছে। এর বাহিরে রাস্তায় যেসব ফিটনেসবিহীন যানবাহন আছে, যেসব মেয়াদ উত্তীর্ণ যানবাহন আছে, সেই সবের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আমরা মেয়াদ উত্তীর্ণ যানবাহনগুলোকে আটক করছি, ফিটনেসবিহীন যেসব যানবাহন আছে তাদের ফিটনেস এর জন্য আমরা তাদেরকে মামলা দিচ্ছি এবং সড়কে শৃঙ্খলা নিয়ে আসার জন্য সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়নের জন্য যেসব ধারা আছে সেসব ধারাতে আমরা নিয়মিত মামলা রুজু করছি। জনাব সুমন, আপনাকে ধন্যবাদ। অরিন, আপনি শুনছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, যিনি কিন্তু নিজেই আজকে সকাল থেকে তেলের পাম্পগুলোতে সচেতনতামূলক যে পোস্টার তা সাটানোর জন্য। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান লু। বৃহস্পতিবার ভোরে তাকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।
এই সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন। মঙ্গলবার ঢাকা পৌঁছে তিনি নাগরিক সমাজ, সাংবাদিক ও পরিবেশ কর্মীদের সাথে বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন। বুধবার তিনি পররাষ্ট্র সচিব, পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। যৌথ ব্রিফিংয়ে ডোনাল্ড লু বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র। আইসিবি ইসলামী ব্যাংকে ফুরিয়ে গেছে টাকা, তাই আমানতদারদের নগদ টাকা দিতে পারছে না ব্যাংকটি। এতে নিজেদের টাকা তুলতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। প্রায় 2 মাস ধরে এমন অচল অবস্থা চলছে ব্যাংকটির মৌলভীবাজার শাখায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নগদ টাকার সংকটে আমানতদারদের দাবি মেটাতে পারছেন না তারা। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রায় 8-10 লাখ টাকার মতো আমার টাকা আছে, কিন্তু এখন তারা আমার 10,000 টাকা দিতেও প্রস্তুত নাই। ওনারা আসলে বলে আজ না কাল, কাল না পরশু টাকা দিতে পারতেছে না, তাদের হেড অফিসের সমস্যা সমাধান হবে এই সেই বলতেছে আর কি। চরম অর্থ সংকটে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অফিস থেকে পর্যাপ্ত অর্থ পাঠানো হচ্ছে না মৌলভীবাজার শাখায়। তাই এ ব্যাংকে টাকা রেখে মৌলভীবাজার শাখার অন্তত 8 শতাধিক গ্রাহক পড়েছেন চরম বিপাকে। নিজেদের আমানত তুলতে না পেরে কপালে এখন চিন্তার ভাঁজ তাদের। গত 2 মাস ধরে সর্বোচ্চ 10,000 টাকার বেশি উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। কেউ ব্যবসায়িক কাজে, কারো চিকিৎসা, আবার কেউ বিয়ের জন্য টাকা তুলতে এসে ফিরছেন হতাশ হয়ে। এ নিয়ে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে সাধারণ গ্রাহকদের মাঝে। হাজবেন্ড অসুস্থ, এরপরে আমার ছেলে ভার্সিটি পড়ে তার সেমিস্টারের পয়সা দিতাম, কিছুই পারতাম না। ব্যাংকে আমার পয়সা আছে, তারা আমার পয়সা দেন না। 15-16 লাখ টাকার মতন আজকে 3 মাস 3.5 মাস ধরিয়া আটরাইল তারা দেন না। প্রতি সপ্তাহে 10-20 হাজার টাকার উপরে তারা দিতেও পারে না। আমি চেক দিয়ে 2 দিন ব্যাংকে আইসি চেক নেওয়ার লাগি, চেক পাস হয় না। এমন পরিস্থিতিতে অনেকটা আত্মগোপনে ব্যাংকটির মৌলভীবাজারের শাখা ব্যবস্থাপক আসছেন না ব্যাংকে। অর্থ সংকটে কেন্দ্র থেকে ব্যাংকের এ শাখায় টাকা না ওঠানোয় গ্রাহকদের আমানতের দাবি মেটাতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে ব্যাংকটির কর্মকর্তাদেরও। বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এ ব্যাংক কর্মকর্তার কথায়। গ্রাহকের টাকা দিতে পারতেছে না, প্রথম এই জিনিসটা আমাদেরও খারাপ লাগতেছে। তবে হেড অফিস থেকে যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে, এটা হচ্ছে সাময়িক প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা থাকবে না, কিছুদিনের মধ্যে এই জিনিসটা সলভ হয়ে যাবে। ব্যাংকটির সহকারী ব্যবস্থাপক জানান, এমন পরিস্থিতিতে গ্রাহকদের দাবিকৃত পুরো টাকা না দিতে পারলেও মেটানো হচ্ছে কিছুটা। একটু সমস্যা হয়েছে, সব খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে। সাময়িক একটু অসুবিধা হচ্ছে, খুব তাড়াতাড়ি সমাধান হবে। অনিয়ম, খেলাপি ঋণ, নগদ টাকার অভাব সহ নানামুখী সংকটে আইসিবি ব্যাংক লিমিটেড দুর্বল ব্যাংক হিসেবে অন্য ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার উত্তরে হামাস ও ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। উত্তরে জাবালিয়া শরণার্থী ক্যাম্পের বাড়িঘরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সেনারা। রাতভর হেলিকপ্টার ও জঙ্গি বিমান থেকে উত্তরাঞ্চলের সাধারণ ফিলিস্তিনিদের অবস্থানে চলে নির্বিচারে বোমাবর্ষণ। এতে জাবালিয়া শরণার্থী ক্যাম্পের মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। এদিকে উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় ভয়াবহ অভিযান চালাচ্ছে সেনারা। জীবন বাঁচাতে শহর ছেড়েছে 6 লাখের মতো ফিলিস্তিনি। গাজায় এখনও যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দুষছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। বুধবার এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে নিজেদের ইচ্ছে মতো সংশোধনী আনতে গিয়ে তা অচল অবস্থায় ঠেলে দিয়েছেন তিনি।